হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিসে আমরা আর্থকুইক নিয়ে ডিসকাশন করব। আর্থকুইকটা কেন ইম্পর্টেন্ট যদি ইউপিসির দিক থেকে দেখি, পিওয়াইকিউতে বহুবার এসছে। একটা পিওয়াইকিউ কিন্তু আমি এখানটায় রেখেছি। এটা 2015-এ কিন্তু এই কোশ্চেনটা এসছে এবং বহুবার এরকম আর্থকুইকের টপিকের উপরে কিন্তু কোশ্চেন এসছে। আর আজকেও দ্য হিন্দু নিউজ পেপারে কিন্তু আর্থকুইকের উপরে একটা এডিটোরিয়াল এসছে। তাহলে আমরা আর্থকুইক টপিকটা খুবই ইম্পর্টেন্ট ইউপিসির দিক থেকে এবং সব এক্সামের দিক থেকে। তাহলে আমরা দেখে নিই এবং এই টপিকটা আমরা মেইনস প্লাস প্রিলিমসের টোটালটাই কভারেজ করব। এটার থেকে মেইনসেরও কভারেজ হবে এবং অনেকাংশে প্রিলিমসেরও কিন্তু কভারেজ হয়ে যাবে। তো দেখো যে এই কোশ্চেনটা এসেছিল, আমরা দিয়েছি। এবার জেনে নিই যে আর্থকুইক কি। আর্থকুইক হচ্ছে যদি আমাদের যে ক্রাস্টটা আছে, আর্থ ক্রাস্ট, যেটা আমাদের বলি মাটি, মাটি যদি কেঁপে ওঠে সেটাকে বলে আর্থকুইক। এটা হচ্ছে নরমাল বাংলা ভাষায় তার কাকে বলে যদি বলি সংজ্ঞা, তাহলে সেটা। যে মাটি যদি কেঁপে ওঠে তাহলে সেটাকে বলে আর্থকুইক। সেটা বহু রিজনে হতে পারে। কি নরমালি আমরা জানি? যে টেকটনিক, যে প্লেট আমরা জানি আমাদের যে মাটিটা আমরা যে পৃথিবীটা যে ভূমিটা রয়েছে সেটা কিন্তু অনেকগুলো প্লেট নিয়ে রয়েছে। এই প্লেটগুলো যখন নড়াচড়া করে তখনই হয় কি আর্থকুইক। এই যে বিভিন্ন রিজনে হতে পারে। তো মেইন যেটা প্রিলিমসের দিক থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট এবং পিওকিউ তে এসছে সেটা দেখো যে ম্যাগনিটিউড, আর্থকুইকের ম্যাগনিটিউড মাপা হয় কিসের দ্বারা? রিক্টার স্কেলের দ্বারা। আর্থকুইকের ইন্টেন্সিটি মাপা হয় কিসের দ্বারা? মার্কালি স্কেলের দ্বারা। এটা কিন্তু প্রিলিমসের দিক থেকে এই জিনিসটা আবার ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস সেটা রয়েছে দেখো, কোন এরিয়া, পৃথিবীর কোন এরিয়া আর্থকুইক মানে খুব বেশি পরিমাণে আর্থকুইক হয়, আর্থকুইক প্রন এরিয়া, সেটা হচ্ছে প্যাসিফিক রিং অফ ফায়ার। এটার উপরে কিন্তু মেইনসের কোশ্চেনও আছে। আরেকটা কি জিনিস ইনফরমেশন আছে আর্থকুইকের ব্যাপারে, যে আমরা কোন প্লেটের উপরে রয়েছি, কোন প্লেটের জন্য আমাদের দেশে আর্থকুইক হয়। আমি বললাম যে আমাদের যে ভূমিটা, আমাদের পৃথিবীর যে মাটিটা কিন্তু যে দাঁড়িয়ে রয়েছে, যেটা উপর অংশ যেটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু অনেকগুলো প্লেট নিয়ে রয়েছে। তো আমরা রয়েছি ইন্ডিয়ান অ্যান্ড ইউরেশিয়ান প্লেটের ধাক্কাধাক্কিতেই আমাদের কিন্তু ইন্ডিয়াতে ভূমিকম্প হয়। আমাদের ইন্ডিয়ান প্লেট আর হিমালয়ের অপোজিটে রয়েছে, ওই পারে রয়েছে ইউরেশিয়ান প্লেট। এই দুটো সংঘর্ষে আমরা জানি যে টেথিস যে সাগরটা ছিল, টেথিস সাগরেরটাই পরবর্তীকালে এখন হিমালয়তে পরিণত হয়েছে এই আর্থকুইক, এই প্লেট টেকটনিকের জন্য। বোঝা গেল? এইবার দেখে নিই যে কজ কি কি। তো আর্থকুইকের বিভিন্ন রকম কজ আছে। একটা ন্যাচারাল কজ আছে, একটা কিন্তু অ্যানথ্রোপোজেনিক বা হিউম্যান মেড কজ আছে। কি ন্যাচারাল কজ আমরা জানি কি, দেখতে হবে না, নিজেরাই আমরা বলি কি হতে পারে। এক, টেকটনিক, আমরা নিজেরাই জানি টেকটনিক অ্যাক্টিভিটির জন্য যদি পাত সরে যায়। আর কি হতে পারে? ভলক্যানো, হঠাৎ করে ভলক্যানো বিস্ফোরণ হলো, ভেতর থেকে, মাটির ভেতর থেকে লাভা বেরিয়ে গেল, সেটাই তো ভলক্যানো। তাহলে এই যে বিস্ফোরণ হলো, মাটি কেঁপে উঠলো, আর্থকুইক হলো। বোঝা গেল? প্লেট নড়ে উঠলো, আর্থকুইক হলো। ভলক্যানিক বিস্ফোরণ হলো, মাটি কেঁপে উঠলো, আর্থকুইক হলো। সিম্পল। তো ন্যাচারাল রিজন আমরা দেখলাম। এইবার আমরা দেখব যে টেকটনিক, আমরা যে প্লেটটা যে নড়ছে তারও অনেক কিন্তু ভাগ আছে। প্লেটটা কি একইভাবে নড়ে? না। বিভিন্ন রকম পদ্ধতিতে তাদের দেখো মুভমেন্ট হয়। কিরকম? দেখো একটা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এটা কিন্তু জিওগ্রাফিতে কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্লেট মুভমেন্টেরও, প্লেট টেকটনিক থিওরিরও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কিরকম ডাইভার্জেন্ট কি? দেখো দুটো দুদিকে সরে যাচ্ছে। দুটো প্লেট দুদিকে সরে যাচ্ছে। তার ফলে কি হবে কি? নিচ যে নিচ থেকে কিন্তু লাভা বেরিয়ে আসবে এবং ভলকানিক এরাপশন হবে। সেটার জন্য কিন্তু আর্থকুয়েক হবে। আরেকটা কি? বলছে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। তার মানে কি? দুটো প্লেট দুদিকে মুভমেন্ট করছে। এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে। এই যে ঘষাটা লাগছে, এই যে তার ফলে যে টেনশন ক্রিয়েট হচ্ছে, এর ফলে কিন্তু আর্থকুয়েক হচ্ছে। এটাকে বলে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। দেন কনভার্জেন্ট। কনভার্জেন্ট মানে কি? দুটো দুদিকে ধাক্কা দিচ্ছে। দেখো একটা যেটা কিনা ভারী সেটা ভেতরে ঢুকে যাচ্ছে, আর যেটা হালকা সেটা উপরে উঠে যাচ্ছে। এবং এর ফলে যে আর্থকুয়েকটা হচ্ছে সেটা হচ্ছে কনভার্জেন্ট প্লেন বাউন্ডারির ফলে আর্থকুয়েক হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে প্লেট টেকটনিকে যে আমাদের প্লেটগুলো আছে তাদের কিরকম মুভমেন্টের পরে আর্থকুয়েক হতে পারে। বোঝা গেল? তার সাথে আমি কিছু জিনিস বলেছিলাম যে ভলকানিক এরাপশনের জন্য কিন্তু আর্থকুয়েক হতে পারে। আচ্ছা, তারপরে দেখো যে অ্যানথ্রোপজেনিক বা হিউম্যান ইনডিউসড কজ, মানে মানুষের দ্বারা যেগুলো হয়। আচ্ছা, আমরা জানি যে খনির খনন কার্য কি হতে হয়? মাটির তলা থেকে হয়। তো আমরা কয়লা যখন খনির থেকে খুঁড়ে কয়লা বের করে নিলাম, তো মাটির তলায় কি হয় গিয়ে একটা ফাঁকা যে হোল ক্রিয়েট হচ্ছে।
এবার হোলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর যখন অনেক বড় হোল ক্রিয়েট হয়, হঠাৎ করে মাটি ধসে যায়। যে আমাদের যে ওই কনস্ট্রাকশন সাইটটা, সেটা যখন মাটি ধসে যায়, তখন কি হয় কি ওই এরিয়ায় কিন্তু ভূমিকম্প হয়, আর্থকুয়েক হয়। বোঝা গেল? আচ্ছা, তারপর আর কি? আমরা জানি যে নদীতে আমরা বাঁধ দিই। তার ফলে কি বাঁধ দেওয়ার ফলে যে রিজার্ভার ক্রিয়েট করি, এখানে যে ওয়াটার রিজার্ভার ক্রিয়েট করি, আমরা দেখেছি না আমাদের এখানে ফারাক্কা বাঁধ রয়েছে। তো ফারাক্কা বাঁধ রয়েছে, এখানে কিন্তু পুরো ওয়াটার রিজার্ভারে ওয়াটার রয়েছে। বর্ষাকালে কি করা হয়? এখান থেকে জল ছেড়ে দেওয়া হয়। তো এই যে ওয়াটার রিজার্ভার যখন প্রচুর বড় হয়ে যায়, যখন ওই এরিয়ার ধারণ ক্ষমতার থেকে বেশি হয়ে যায়, তখন কিন্তু আর্থকুয়েক হয়। এটা কোথায় হয়েছিল? মহারাষ্ট্রের কোয়না ড্যাম যেটা আছে, এবং মহারাষ্ট্রের কোয়না ড্যাম কিন্তু ড্যামের ফলে কিন্তু এরকম আর্থকুয়েক দেখা গেছে। দেন মাইনিং আমি যেটা বললাম, মাইনিং এর ফলে কি হয় কি? যেই এরিয়াটা ফাঁকা হয়ে যায় ভেতরে, অনেক সময় কি হয় কি? যেটা মানে সঠিক পদ্ধতি, যখন মাইনিং করে আমি কয়লাটা মাটির তলা থেকে বের করে আনলাম, সেখানে কি হয় কি? বালি দিয়ে জাম করে দেওয়া হয়। সেটা যদি না দেওয়া হয় অনেক সময়, তখন কি হয় কি? ছাদ ভেঙে পড়ে এবং আর্থকুয়েক দেখা যায়। নিউক্লিয়ার এক্সপ্লোশনস, আমরা জানি যে নিউক্লিয়ার যদি এক্সপ্লোশন করা হয়, নিউক্লিয়ার টেস্ট যেটাকে বলে, আমাদের যখন পোখরানে যখন নিউক্লিয়ার টেস্ট হয়েছে, তখন কিন্তু আর্থকুয়েক হয়েছিল। সেম অ্যাজ যে এখন দেখবে ইরান ইউএস এর যুদ্ধে, ইউএসএ যেটা কমপ্লেন করছে যে হতে পারে যে ইরান নিউক্লিয়ার টেস্ট করতে পারে। তো রিসেন্টলি দেখবে আর্থকুয়েক হয়েছে ইরানে। তো সেটাও কিন্তু মানুষ অনেকে রিলেট করছে সেই দিক থেকেও। বোঝা গেল? নেক্সট আমরা দেখে নিই যে আর্থকুয়েকের টাইপ কতটা। আমরা তো দেখলাম যে ভূমিকম্প হলো, কিন্তু ভূমিকম্পরও কিন্তু অনেকগুলো ভাগ আছে। কি, কি ভাগ আছে? দেখো, যদি বলি অরিজিনের দিক থেকে কিভাবে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, সেই দিক থেকে কয়েকটা রকমের ভাগ আছে। আবার ডেপথ এ কত গভীর থেকে আর্থকুয়েকটা তৈরি হলো, সেটা একটা ভাগ আছে। তো অরিজিন হিসাবে দেখি কিভাবে উৎসের দিক থেকে আর্থকুয়েকের কি ভাগ? অরিজিন যেমন আমরা জানি যে টেকটনিক প্লেটের জন্য হয়েছে, তো টেকটনিক আর্থকুয়েক। ভলক্যানোর জন্য হলে ভলক্যানিক আর্থকুয়েক। কোলাপসের জন্য কোলাপস কেন হবে? মাইনিং করেছি, ভেতরটা ফাঁকা, জমি ধসে গেছে। তাহলে কি হবে? কোলাপস আর্থকুয়েক। অ্যান্ড দেন এক্সপ্লোশন কি? আমরা নিউক্লিয়ার এক্সপ্লোশন করি বা বড় বোম ফেলা হলো, তার ফলে কিন্তু অনেক সময় আর্থকুয়েক হলো। সেটাও কি হবে কি? এক্সপ্লোশন ইনডিউসড আর্থকুয়েক। তাহলে এটা আলাদা করে কিন্তু মনে রাখার কিছু নেই। আচ্ছা, ডেপথ মানে মাটির কত নিচ থেকে তার আর্থকুয়েকটা জন্ম হয়েছে। আমরা কি হবে কি? যত কাছে থেকে জন্ম হবে, সেটার ম্যাগনিটিউড, সেটার ক্ষমতা তত বেশি হবে। যেটা যত বেশি গভীর থেকে হবে, তার কিন্তু সেই আর্থকুয়েকের পাওয়ারটা তত কম থাকবে। ক্লিয়ার? তো সেটাই দেখে নেব। দেখো, যে ৩ ধরনের আর্থকুয়েক আছে। একটা শ্যালো, একটা ইন্টারমিডিয়েট মানে মিডল, আর হচ্ছে ডিপ। যেটা শ্যালো, যেটা বলছে ০ থেকে ৭০ কিলোমিটারের মধ্যে, ওটা কিন্তু মোস্ট ডিস্ট্রাকটিভ। আবার যেটা মিডল ৭০ থেকে ৩০০ কিলোমিটার, সেটা কিন্তু মডারেট ইমপ্যাক্ট। আর যেটা ডিপ, সেটা অতটা না। যেমন ৩০০ থেকে ৭০০ কিলোমিটার ডিপ থেকে যদি আর্থকুয়েকটা জন্ম হয়, তাহলে কিন্তু ওটা অতটা বেশি এফেক্ট করে না। সারফেসে এসেও তার অতটা এনার্জি থাকে না যে সে আবার এফেক্ট করবে। এবার দেখি যে ইমপ্যাক্ট অফ আর্থকুয়েক। আর্থকুয়েকের ফলে কি, কি হয়? আমরা সবাই জানি বাড়ি ভেঙে যেতে পারে, রাস্তা ফাটল ধরতে পারে, মাটি ডিভাইড হয়ে যেতে পারে। তাই তো? আর কি, কি জানি? সুনামি হয়েছিল আমাদের এখানে, আন্দামান সুনামি। সেটাও কিন্তু আর্থকুয়েকের ফলে হয়েছিল। আর কি, কি আছে? আর কি, কি আছে? দেখো, হিউম্যান লস, লাইফ লস, ওয়েলথ লস্ট। এবার আমরা একটু স্ট্রাকচার ওয়েতে দেখে নিই। দেখো, ফিজিক্যাল লস, আমরা জানি যে বিল্ডিং কোলাপস হয়েছে। কোথায়? রিসেন্টলি তুর্কির আর্থকুয়েক যখন হয়েছিল, ইন্ডিয়া কিন্তু হেল্প পাঠিয়েছিল। হ্যাঁ? তো 2023 যে তুর্কি সিরিয়াতে যে আর্থকুয়েক হয়েছিল, সেখানে দেখো 50,000 এর উপরে কিন্তু ডেথ হয়েছিল। অনেক বিল্ডিং কোলাপস করে গেছিল। ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রাকশন। ভুজে যে আর্থকুয়েক হয়েছিল, সেটাতে $5 বিলিয়ন ক্ষতি হয়েছিল আমাদের। আচ্ছা, 1993 তে কিন্তু লাতুর আর্থকুয়েকে কিন্তু প্রচুর এই ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজেস দেখা গেছিল। আচ্ছা, আমি না প্রতিটা পয়েন্টের সাথে কিন্তু একটা করে এক্সাম্পলস এড করে দিয়েছি। যাতে মেইনসে যখন অ্যান্সার রাইটিং করব বা মেইনসে যখন আমরা অ্যান্সার লিখব, আমাদের আলাদা জায়গা থেকে আর ডেটা না খুঁজতে হয়। এখান থেকে ডিরেক্ট এক্সাম্পলস দিয়ে দিতে পারি। এক্সাম্পলস দিলে কি হবে কি? অ্যান্সার বহুত এনরিচমেন্ট হবে। ইনফরমেশনস তো অনেক মানে এক্সাম্পলস এড করা মানে ইনফরমেশন ডাম্পিং। তো এটা জরুরি অ্যান্সার রাইটিং এ। তো লিকুইফিকেশন বলতে যে সফট সয়েল বিহেভ লাইক লিকুইড, মানে তখন সয়েল লিকুইডে পরিণত হয়ে যায় যখন আর্থকুয়েকের ফলে। 2011 জাপান আর্থকুয়েকে কিন্তু হয়েছিল। দেন ল্যান্ডস্লাইড, আমরা জানি যে নেপালে 2015 কিন্তু আর্থকুয়েক, ভয়ঙ্কর আর্থকুয়েক হয়েছিল। 2015 নেপাল আর্থকুয়েক, সেটাতে খুব ল্যান্ডস্লাইড, অ্যাভালাঞ্চেস। কারণ পাহাড়ের দিকে যদি আর্থকুয়েক হয়, তো তার ফলে অ্যাভালাঞ্চেস মানে হচ্ছে যে মাটি ধসে পড়ে যাওয়া।
এটা হচ্ছে অ্যাভালাঞ্চেস, ল্যান্ডস্লাইডস। সেকেন্ডারি হ্যাজার্ডস মানে কি, আর্থকুইক হয়ে গেল, এর যে শক হলো এর ফলে কি কি হচ্ছে। আর্থকুইকের ফলে কিন্তু সুনামি হয় না, আর্থকুইকের ফলে যে শক ক্রিয়েট হয় তার ফলে কিন্তু সুনামিটা ক্রিয়েট হয়। সুনামি আমরা জানি 2004-এ কিন্তু ইন্ডিয়ান ওশিয়ানে, ভারত মহাসাগরে কিন্তু সুনামি হয়েছিল। তাতে আমাদের আন্দামান নিকোবর খুবই এফেক্টেড হয়েছিল। ওদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ওরা খুবই এফেক্টেড হয়ে গেছিল। ফ্ল্যাশ ফ্লাড আমরা জানি খুব রিসেন্টলি সিকিমে আর হিমালয়ের যে রিজিয়নটাতে আছে, ফ্ল্যাশ ফ্লাড মানে হঠাৎ খুব বৃষ্টি হয়ে গেল, হঠাৎ মাটি ধসে গেল। যে ফ্ল্যাশ ফ্লাড দেখা দিচ্ছে তার ফলেও কিন্তু যে আর্থকুইক ক্রিয়েট হচ্ছে। আর এই আর্থকুইকের জন্য এই ফ্ল্যাশ ফ্লাডস এই জিনিসগুলো দেখা দিচ্ছে। ফ্ল্যাশ ফ্লাডসটা একটু যদি ডিটেলসে বলি, কি হয় কি, একটা জায়গায় জল জমে রয়েছে, হিমালয়ের কোনো কোলে বা পাহাড়ের কোনো কোলে এক জায়গাতে জল রয়েছে অ্যাজ এ লেক হিসাবে। আর্থকুইকের ফলে কি হয় কি, হঠাৎ করে ওখানে লিক হয়ে গেল, এক সাইডটা ভেঙে গেল, তো জলটাকে ওরা হঠাৎ করে নিচে নেওয়া শুরু করবে, ওটাকে বলে কি ফ্ল্যাশ ফ্লাড। আরবান ফায়ার্স, আরবান ফায়ার্সের খুব ভালো এক্সাম্পল হচ্ছে আর্থকুইকের ফলে আরবান ফায়ার্স কি করে হয়েছে, গ্যাস পাইপ ফেটে গেছে, তার সাথে শর্ট সার্কিট হয়েছে, আগুন লেগে গেছে। জাপানে হয়েছে গ্রেট কান্তো আর্থকুইক 1923-তে হয়েছে। বোঝা গেল। দেন সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট, কারণ আমরা জানি যে খুব হিউম্যান লস হয় 2001-এ ভুজ আর্থকুইকে, ইকোনমিক লস, লাইফ লস, $5 বিলিয়ন কিন্তু আমাদের ক্ষতি হয়েছিল। পাবলিক হেলথ ক্রাইসিস, ডিজিটাল কমিউনিকেশন ব্ল্যাকআউট, তার মানে কি, যখন কমিউনিকেশন লাইন কেটে যাবে, ইলেকট্রিক তার কেটে যাবে, আমাদের যে মাটির তলা দিকে অপটিক্যাল ফাইবার গেছে সেগুলো কেটে যাবে, তো আমাদের ইন্টারনেট আসবে না, এই জিনিসগুলো হয়। এবার দেখি যে আমাদের ভারত কিভাবে আর্থকুইকের ক্ষেত্রে খুব ভালনারেবল, কি কি প্রবলেম ফেস করছে। আমরা জানি কি যে 60% কিন্তু এরিয়া, আমাদের ভারতের 60% এরিয়া, 60% এরিয়া আর্থকুইক প্রবণ। তার মানে ভারতের ১০০ ভাগে ৬০ ভাগ এরিয়াই কিন্তু আর্থকুয়েক জোন। এবং আমাদের ৭৫% পপুলেশন, তার মানে আমাদের ১৫০ কোটি যদি পপুলেশন ধরি, ১০০ কোটির উপরে পপুলেশন কিন্তু এই আর্থকুয়েক জোনের মধ্যে পড়ে। তো এটা কিন্তু খুবই একটা, যেমন খুবই সিরিয়াস টপিক ইউপিসির দিক থেকে। বিকজ এটা আমাদের ন্যাশনাল দিক থেকে খুবই খুবই প্রমিনেন্ট, খুবই ইম্পোর্টেন্ট টপিক। তো 75% ইন্ডিয়ান পপুলেশন কিন্তু আর্থকুয়েকের আন্ডারে, 59% ইন্ডিয়ান লার্জ মাস আর্থকুইক প্রন এরিয়া। বোঝা গেল? নেক্সট আরেকটা জিনিস হচ্ছে কি, কেন আরো বেশি আর্থকুইকটা ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ দেখো সিসমিক গ্যাপ, সিসমিক গ্যাপ মানে হচ্ছে, বলছে সায়েন্টিস্টরা বলছে কোনো এরিয়াতে একটা গ্যাপ অনুযায়ী কিন্তু আর্থকুইক হয়। তো এই হিমালয়ান রিজিয়নে কিন্তু 200 ইয়ারের গ্যাপ অলরেডি হয়ে গেছে যে বড় মাপের আর্থকুইক হয়নি। বোঝা গেল? যে আর্থকুইক গুলো হচ্ছে সেটা ছোট মাপের আর্থকুইক হচ্ছে। তো কোনো একটা রিজিয়নে একটা ইন্টারভ্যাল অন্তর অন্তর কিন্তু বড় আর্থকুইক হয়। তো বলছে 200 বছর হয়ে গেছে যে কোনো আর্থকুইক হয়নি। তো 8 ম্যাগনিটিউডের উপরে কিন্তু আর্থকুইক হওয়ার চান্স সেজন্য রয়ে যায়। আচ্ছা, এইবার এই আর্থকুইক জোনটাকে ট্যাকেল করার জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, বিআইএস আমরা খুবই নাম শুনেছি, এরা আমাদের পুরো ভারতবর্ষকে ৪ টে জোনে ভাগ করেছে। কার কত ইন্টেনসিটি সেই হিসাবে 2 to 5। বোঝা গেল? তো দেখো 5 হচ্ছে ভেরি হাই রিস্ক। কোন এরিয়া? হিমালয়ান রিজিয়ন আমি বললাম। কারণ ওটা একেবারে প্লেট টেকটনিকের বর্ডারে রয়েছে। এই যে প্লেট, তার প্লেটের বর্ডারে রয়েছে হচ্ছে হিমালয়। হিমালয়ান রিজিয়ন, নর্থ ইস্ট ইন্ডিয়া, আন্দামান নিকোবর। এটা হচ্ছে একদম হাই লেভেলে জোন 5। দেন 4 এ কি, দিল্লি, কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড। এবার হচ্ছে তার নিচে যে পাহাড়ি এরিয়াগুলো রয়েছে। বোঝা গেল? দিল্লি, কাশ্মীর, উত্তরাখণ্ড। জোন 3 মডারেট পার্টস অফ সেন্ট্রাল ইন্ডিয়া। আমরাও কিন্তু এই পার্ট 3, পার্ট 4 এও চলে আসছি। এই ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের যে নর্থের দিক থেকে তো পার্ট 4 এও 5 এও এসে যায়। এবং আমরা কলকাতা 4 আর 3 তে মধ্যে কিন্তু পড়ে যাই। এবং জোন 2 স্টেবল পেনিনসুলার রিজন, যেখানটা পেনিনসুলার ইন্ডিয়া আমরা জানি ওটা টেকটনিক প্লেটের অংশ নয়, ওটা খুবই স্টেবল জায়গা। তো জোন 2 তে আছে লো রিস্ক। বোঝা গেল? সাউদার্ন ইন্ডিয়ার কথা বলছে, পেনিনসুলার ইন্ডিয়া। মিটিগেশন স্টাডিজ, আমরা কিভাবে ট্যাকেল করবো আর্থকুইককে। ঠিক আছে, বিভিন্ন রকম দিক আছে, যেমন ফার্স্ট থেকে স্ট্রাকচারাল, নন স্ট্রাকচারাল, এই দুটো ভাগে আমরা ভাগ করলাম। স্ট্রাকচারাল মানে কি, বিল্ডিং কিভাবে মেনটেনেন্স করবো, বিল্ডিং কিভাবে তৈরি করব, যেই বিল্ডিং গুলো বানানো রয়েছে সেগুলোকে কিভাবে আরো ডেভেলপ করে রাখবো, এই হচ্ছে স্ট্রাকচারাল। বোঝা গেল? নন স্ট্রাকচারাল কি আছে কি, ইনফরমেটিভ থাকবে। ওকে, আমরা লেটস স্টাডি। স্ট্রাকচার হচ্ছে কি, দেখো সিসমিক রেট্রোফিটিং। রেট্রোফিটিং মানে কি, অলরেডি যেগুলো করা রয়েছে, যে বিল্ডিংগুলো তৈরি হয়ে রয়েছে সেগুলোকে পুনরায় নতুনভাবে মডিফাই করা। তার মানে বলছে যে ওল্ডার বিল্ডিং আছে, ভালনারেবল বিল্ডিং আছে, যেগুলো হসপিটাল, স্কুলস,
সেগুলোকে বলছে কি আর্থকুয়েকের সাথে যাতে যুঝতে পারে সেই স্ট্যান্ডার্ডে তৈরি, আবার সেগুলোকে রিপেয়ার করা। দেন বেস আইসোলেশন আর ডাম্পার, যখন নতুন কনস্ট্রাকশন হচ্ছে তার বেসটাকে ওই ডাম্পার্স মানে একটা শক বেয়ারিং ভাবে তৈরি করা, যাতে আর্থকুয়েক হলে ওটা শকটা নিতে পারে। স্ট্রিক্ট এনফোর্সমেন্ট বিল্ডিং কোডস, আরে আমরা জানি বিভিন্ন কিন্তু যে বেঞ্চমার্ক থাকে, যে আইএসআই মার্কস আমরা যে দেখেছি, তো সেরকমই বিল্ডিং বানানোর ক্ষেত্রে আর্থকুইক প্রুফ বিল্ডিং বানানোর ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক রয়েছে। দেখো আইএস 1893/2016, আইএস 13920, এগুলো হচ্ছে এক একটা বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্ক অনুযায়ী যদি বিল্ডিং তৈরি হয় তাহলে আর্থকুইকটাকে তারা ঝেলতে পারবে। হয়ে গেল। দেন ইউজ অফ লাইট ওয়েট মেটেরিয়াল, আমরা জানি যে পাহাড়ের দিকে কিন্তু কনস্ট্রাকশন মেটেরিয়াল হিসাবে উড উড ব্যবহার করা হয়, কাঠ ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? এই আর্থকুয়েকের সাথে কিন্তু লড়ার জন্য। যদি আর্থকুয়েক হয়, উডেন স্ট্রাকচারের উপর যদি কেউ চাপা পড়ে যায় তাহলে কিন্তু অতটা ক্ষতি হবে না। কিন্তু হয় যদি বিল্ডিং, যদি আমাদের কনস্ট্রাকশন মেটেরিয়াল যেটা আমরা সিমেন্ট, ইট বালি ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু খুবই রিস্ক হয়ে যাবে। এবং হালকা থাকলে কি হবে, কি মাটির সাথে ধসবে না, ওটা অনেকটা মাটির উপর অতটা প্রেশার ক্রিয়েট করে না। দেন নন স্ট্রাকচারাল কি বলছে? সিসমিক মাইক্রোজোনেশন, তার মানে আমরা যে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আরো ছোট মাইক্রোজোন করে দিই, যে এই এরিয়াটা সিসমিক অ্যাক্টিভিটির জন্য খুবই, মানে আর্থকুয়েকের জন্য খুবই কিন্তু প্রবল। সেইভাবে যদি ছোট জোন করে সেগুলোকে ফোকাস করি, তাহলে কিন্তু আরো বেশি এফেক্টিভ হবে। যেমন কি দেখো দিল্লি, বেঙ্গালুরু, এগুলো ছোট জোনে ভাগ করে দিই। ল্যান্ড ইউজ প্ল্যানিং, যেখানটায় ফল্ট লাইন আছে মানে কি দুটো পাতে যে মিডিল বরাবর, দুটো পাত তার মিডিল বরাবর, এই দুটো পাত রয়েছে, এই যে মিডিল বরাবর, এই মিডিল এটা ফল্ট লাইন। এরকম অনেক ছোট কিন্তু পাত রয়েছে। আমি বড় পাত হচ্ছে ইন্ডিয়ান আর ইউরেশিয়ান প্লাট, এটা দুটো বড় পাত। ইন্ডিয়ান প্লাতের মধ্যেও ছোট অনেক পাত আছে। সেদের যে ফল্ট লাইনগুলো আছে, এই ফল্ট লাইনে যদি বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং তৈরি করা যাবে না, বা গেলেও কতটা লিমিট আছে সেটা লিমিট তৈরি করতে হবে। এটাকে বলছে ল্যান্ড ইউজ প্ল্যানিং। এই প্ল্যানিংটা কিন্তু করলে অনেকটা ম্যানেজ করা সম্ভব। আর্লি ওয়ার্নিং সিস্টেম, আমি যদি আগের থেকে একটু খবর দিয়ে দিতে পারি, ১ মিনিট আগে, ৩০ সেকেন্ড আগে খবর দিলাম যে একটা অ্যালার্ম বেজে উঠলো আর্থকুয়েকের, সঙ্গে মানুষ তার প্রিকশন নিল। এটা কিন্তু উত্তরাখণ্ডে চালু হয়েছে। ক্যাপাসিটি বিল্ডিং, যেমন মক ড্রিল করা, মানুষকে ট্রেনিং দিয়ে রাখা, এই জিনিসগুলো তো আমরা জানি। ইনস্টিটিউশনাল, এবার গভর্নমেন্ট কি ইনস্টিটিউশন বানিয়ে রেখেছে দেখো। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের গাইডলাইন, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এর আন্ডারে কিন্তু ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আছে, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আছে, আর ডিস্ট্রিক্ট ডিজাস্টার। আর একটা কোলিশন বানানো রয়েছে, কোলিশন ফর ডিজাস্টার রেজাল্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার। এটা শুধু ভারত নয়, ভারতের সাথে আরও যে ইন্ডিয়ান ওশিয়ানের অনেকগুলো কিন্তু আইল্যান্ড কান্ট্রি নিয়ে কিন্তু এই কোলিশনটা তৈরি। ইন্স্যুরেন্স পেনিট্রেশন, মানে কি এই আর্থকুয়েকের যে ইন্স্যুরেন্স যদি করানো থাকে তাহলে ইকোনমিক লস অনেকটা কিন্তু কভার করা যাবে। যেমন ইন্ডিয়ার প্রিপারেডনেস, ইন্ডিয়া কি প্রিপারেশন নিয়েছে, এবার হচ্ছে ইন্ডিয়ার দিক থেকে যদি কোশ্চেনটা ওইভাবে আসে যে ইন্ডিয়ার কি প্রিপারেডনেস, সেক্ষেত্রে কিন্তু আমরা জানব। দেখো ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আমি বললাম, এবং সে তার আন্ডারে দেখো ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আর ডিস্ট্রিক্ট, তিনটে কিন্তু ভাগ রয়েছে। দেন এনডিএমএ গাইডলাইন্স রয়েছে, এনডিআরএফ টিম রয়েছে, আমরা জানি। টেকনোলজিক্যাল কি করা আছে দেখো, ন্যাশনাল সিসমোলজিক্যাল নেটওয়ার্ক, মানে অনেক জায়গায় না, মানে সেন্সার বসানো রয়েছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, এবং 169 স্টেশন কিন্তু অলরেডি সেট আপ করা রয়েছে। আগে কথা ছিল ৮০টা ২০১৪ সালে। এর ফলে কি হবে, কি কোনো ওরকম কোনো যদি অ্যাঙ্গেল দেখা যায় যে আর্থকুয়েক হতে পারে, তাহলে আগের থেকে আর্লি ওয়ার্নিং তার ইনফরমেশন চলে যাবে। যে আর্থকোয়েক আর্লি ওয়ার্নিং সিস্টেম যেটা উত্তরাখণ্ডে অলরেডি বসানো হয়েছে, সেটাকে বলছে এক্সপ্যান্ড করে পুরো হিমালয়ান আর্কে, মানে সে কাশ্মীর টু অরুণাচল প্রদেশ, মণিপুর, নর্থ ইস্ট, সব জায়গায় আর্লি ওয়ার্নিং সিস্টেমটা করে দিতে। আর একটা পোর্টাল রয়েছে কিন্তু আর্থকোয়েক রিলেটেড, দেখো সচেত পোর্টাল। মিনসের অ্যান্সার রাইটিংয়ে এই এক্সাম্পলসগুলো দিয়ে থাকবে, পোর্টাল, এক্সাম্পলস, ডেটা। স্ট্রাকচারাল প্রিপেয়ারনেস কি আছে? সিসমিক মাইক্রোজোনেশন, আমি বললাম যে হাই রিস্ক যে এরিয়াগুলো আছে সেগুলোকে মাইক্রোজোন করে দিয়ে, যেমন দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, ওকে, গুয়াহাটি। ন্যাশনাল বিল্ডিং কোড, যেটা আমি বললাম যে আইএস কোডস রয়েছে, সেগুলোকে অ্যাপ্লাই করা। রেট্রোফিটিং, মানে অলরেডি যে গভর্নমেন্ট বিল্ডিংগুলো আছে সেগুলোকে কিন্তু সেই স্ট্যান্ডার্ডে, আর্থকুয়েককে সহ্য করতে পারে সেই স্ট্যান্ডার্ড, আর্থকুয়েক টলারেন্ট স্ট্যান্ডার্ডে তৈরি করা। কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং, আমরা জানি যদি আমরা নর্মাল জনসাধারণকে যদি ট্রেনিং না দিতে পারি, তাদেরকে অ্যাওয়ার না করতে পারি, বা
এই প্রোগ্রামের মধ্যে না আনতে পারে তাহলে কিন্তু এই ভয়ঙ্কর মাপের প্রাকৃতিক দুর্যোগে যে ন্যাচারাল ক্যালামিটির সাথে কিন্তু লড়তে পারবো না। তার জন্য কি করা রয়েছে, গভর্নমেন্ট প্রিপারেশন নিয়েছে দেখো, আপদা মিত্রা। এরকম 1,00,000 কমিউনিটি ভলেন্টিয়ার্স তৈরি করা হয়েছে, যারা কিনা যখন আর্থকুইক হবে তারা ফার্স্ট রেসপন্ডার হবে। আমরা জানি এনডিআরএফ টিম আসতে টাইম লাগবে বা অ্যাডমিনিস্ট্রেশন আসতে টাইম লাগবে, কিন্তু যদি লোকালকে যদি ট্রেনিং দেওয়া হয় তারা কিন্তু ফার্স্ট রেসপন্ডার, তারা ফার্স্টে গিয়ে কিন্তু মানে সাহায্য করতে পারবে। স্কুল সেফটি প্রোগ্রাম, স্কুলে ট্রেনিং করা, ট্র্যাডিশনাল নলেজ। আচ্ছা, ট্র্যাডিশনাল নলেজ কিন্তু এই ন্যাচারাল ক্যালামিটিগুলোর সাথে জুঝতে ইম্পর্টেন্ট। আমরা জানি মিলেট, মিলেট কিন্তু কি লোকাল ট্র্যাডিশনাল নলেজ, লোকাল ফুডস। তার ফলে কি হয় কি, আমাদের যে এখন পরিবেশের যে প্রবলেমস আসছে, খাদ্যে সংকট দেখা দিচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জেস আসছে, সেটা কিন্তু মিলেটস কার্যকরী। কারণ কি, ওটা লোকাল সলিউশন। তেমনি আমাদের অনেক লোকাল সলিউশন আছে যেগুলো কিন্তু আর্থকুইককে ট্যাকেল করা যায়। যেমন বলছে কাথিকুনি হিমাচল প্রদেশের এক ধরনের বাড়ি তৈরির স্টাইল। সেম ধাজ্জি দেউরিয়া কাশ্মীরের কিন্তু এটা হচ্ছে বাড়ি তৈরির স্টাইল। এটা কি করে কি, আমি একটু মোটা করে বলি। এরা কাঠ দিয়ে প্রথম কথা বাড়ি তৈরি করে, এবং সেগুলো কিন্তু কোনো পিন পেরেক ছাড়া, কোনো পিন পেরেক, মর্টার, সিমেন্ট এগুলো ছাড়া। এবং এটা কি হয় কি, জয়েন্ট একের সাথে জয়েন করে তৈরি। যেমন আমাদের হাওড়া ব্রিজ তৈরি কোনো নাটবল্টু ছাড়া যেরকম। তো একের অপরের সাথে কি করছে, জয়েন করে ক্রিস ক্রস করে। এর ফলে কি হয় কি, যখন আর্থকুইক হয় তখন যেই যে টেনশনটা, যেই কম্পনটা সেটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, তার ফলে বাড়িটা কিন্তু ঠিক 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 থাকে, একদম ঠিক থাকে। আর এটা লাইট ওয়েট হয়, মানে উডেন দিয়ে যেহেতু তৈরি হয়, কাঠ দিয়ে তৈরি হয়, এটা লাইট ওয়েট হয়। তার ফলে কি হয় কি, যে মাটি ধসে যাওয়া বা মানুষের উপর চাপা পড়ে যাওয়া, এই রিস্কগুলো কিন্তু কমে যায়। এবার কি, আর্থকুয়েকের তো আমরা সব বুঝলাম কিভাবে মিটিগেশন করা যাচ্ছে, কি হচ্ছে, কি প্রিপারেশন নিয়েছি, কিন্তু তাও কেন প্রবলেমে ফেস করছি, তাও কেন আর্থকুয়েক হলে মানুষ মারা যাচ্ছে, কি চ্যালেঞ্জেস আছে আর্থকুয়েককে ট্যাকেল করার ক্ষেত্রে? দেখো, স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস আছে। কি এনফোর্সমেন্ট ডেফিসিট। আমরা জানি যে আমরা একটা কোড তৈরি করেছি, আইএস 1893 এই কোডে বিল্ডিং বানিয়ে দিলে তাহলে আর আর্থকুয়েকে কিছু হবে না, কিন্তু এই বিল্ডিং বানাতে গেলে বলছে 50% পর্যন্ত এক্সপেন্ডিচার বেড়ে যাবে। তো এখন কে তৈরি করবে? রেট্রোফিটিং ডিলেমা, স্কিল শর্টেজ, সেই স্কিল ইঞ্জিনিয়ার নেই যেটা আমরা আর্থকুয়েক রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে। ইনস্টিটিউশনাল পলিসি চ্যালেঞ্জেস, ফার্স্টে বলা হলো যে ওই স্ট্যান্ডার্ডে বাড়ি তৈরি করব, IS 1893 স্ট্যান্ডার্ডে আমরা বিল্ডিংগুলো তৈরি করব, বা যে বিল্ডিংগুলো আছে সেগুলোকে বানাবো। তো প্রাইভেট সেক্টর কোম্পানি, বিশেষ করে মেট্রো রেল, এরা বললো যে এই হিসাবে যদি করতে হয় তাহলে 20 to 50% খরচা বেড়ে যাবে। যেই প্রজেক্টের খরচ 1,000 কোটি টাকা লাগবে যে মেট্রো বানাতে, সেটা 1,500 কোটি টাকা হয়ে যাবে। তো যে কনস্ট্রাকশন কোম্পানি, ফ্ল্যাট, বড় হাই রাইজ বিল্ডিং, তারা সবাই অবজেকশন করলো। তাহলে তো আমাদের ফ্ল্যাটের দাম বেড়ে যাবে, যেটা 1 কোটির ফ্ল্যাট সেটা 1.5 কোটি হয়ে যাবে। বোঝা গেল? যেটা 50 লাখের ফ্ল্যাট সেটা দেখা গেল 75 লাখ হয়ে যাবে। তো সেজন্য গভর্নমেন্ট আবার সেটাকে রিভাইজ করেছে। টপ ডাউন গভর্নেন্স বলছে যে এই ডিজাস্টার ম্যানেজমেন্টটা, এটা না খুবই সেন্ট্রালাইজেশন। দেখো, ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তার পরিচালিত হচ্ছে, আর ডিস্ট্রিক্টের হাতেও টোটাল ক্ষমতাটা নেই। কানেক্টিভ কানেক্টিভিটি গ্যাপ, দেখো শুধু অনলি এখন কিন্তু 169 মনিটরিং স্টেশনই রয়েছে। তাও থাকা সত্ত্বেও কিন্তু যে একদম যে প্রত্যন্ত এরিয়া, সেগুলো কিন্তু পৌঁছায়নি। জিওগ্রাফিক্যাল প্রবলেম কি আছে আমরা জানি, হিমালয়ান ফ্র্যাজিলিটি। হিমালয়ান এরিয়াতে ওটা আর্থকুইক প্রণই। তো ওই জায়গাটায় কিন্তু ম্যানেজ করা ইটস ইম্পসিবল। দেন ওয়ে ফরওয়ার্ড আমরা কি করতে পারি সেটা দেখো, যে রিস্ক ইনফর্ম গভর্নেন্স। আচ্ছা, যে আমরা আইএস যে মার্কসটা তৈরি করেছি সেটা পুরোটা করতে পারলাম না, কিন্তু ধীরে ধীরে ফেজ ওয়াইজ যদি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে ভালো হবে। যে ন্যাশনাল রেট্রোফিটিং মিশন ফেজ ওয়াইজ করি, টেকনোলজিক্যাল লাস্ট মাইল কানেক্টিভিটি, লাস্ট মাইল যেন আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলো লাস্ট মাইল পর্যন্ত পৌঁছে দিতে পারি, যাতে মানে সমস্ত জায়গায় যেন এই ওয়ার্নিং সিস্টেমটা থাকে। ডিসেন্ট্রালাইজেশন, ক্যাপাসিটি বিল্ডিং। ওভার সেন্ট্রালাইজ মানে কি, শুধু স্টেটই পরিচালনা করা না, ডিস্ট্রিক্টের হাতে ক্ষমতা দিয়ে দাও, পঞ্চায়েত, লোকাল গভর্নমেন্ট লেভেলে ক্ষমতা দিয়ে দাও, যাতে তারা ডিজাস্টার ম্যানেজমেন্টটা করতে পারে। বোঝা গেল? কনক্লুশন কি আছে দেখো, একটা মানে কি ওয়ার্ডস দিয়ে কনক্লুশন, যে 5 ট্রিলিয়ন ইকোনমির যে ভিশনস রয়েছে আমাদের বর্তমানে, সেটা যদি অ্যাচিভ করতে হয় তাহলে কি হবে কি, আমাদের রেজাইলেন্স দরকার। আমাদের এনভায়রনমেন্ট যে ক্যালামিটি, সেগুলো থেকে কিন্তু আমাদের প্রোটেকশন দরকার। তো সেটার লক্ষ্যে যদি আমরা এগোতে পারি তাহলে $5 ট্রিলিয়ন ইকোনমিতে আমরা পৌঁছাতে পারবো। এখন আমাদের $4 ট্রিলিয়ন সামথিং রয়েছে। তো এই সেম আর্টিকেলটা কিন্তু আমরা বেঙ্গলিতেও দিই।
যেমন ইংলিশে রয়েছে সেরকম কিন্তু এটা দেখো যে আমরা কিন্তু বেঙ্গলিতে দিই। আমরা জানি বেঙ্গলিতে ইউপিএসসি প্রিপারেশন করা খুবই টাফ। কারণ কেন টাফ? কারণ কোনো কনটেন্ট নেই। কিন্তু আমরা কিন্তু বেঙ্গলিতে টোটাল কনটেন্ট কিন্তু আমরা বানাই। আমাদের প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বেঙ্গলি প্লাস ইংলিশে আসে। তো কেউ যদি বেঙ্গলিতে প্রিপারেশন নিতে চায় তাহলে সে বেঙ্গলিতেও কিন্তু পড়তে পারে। আচ্ছা, এই যে কোয়েশ্চেনটা আমরা দিয়েছি, এই কোয়েশ্চেনটা তোমরা অ্যাটেম্প্ট করবে। অ্যাটেম্প্ট করে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু জমা করবে। এবার কোয়েশ্চেনটা একবার আমি রিড করে দিই যে, "দ্য ফ্রিকোয়েন্সি অফ আর্থকুয়েকস অ্যাপিয়ার্স টু হ্যাভ ইনক্রিজড ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। However, India's preparedness for mitigating their impact has significant gaps." আমি অলরেডি দিয়েছি যে কি প্রিপেয়ারনেস রয়েছে এবং তার সাথে কিন্তু দিয়েছি যে চ্যালেঞ্জেস কিন্তু রয়েছে যে কি চ্যালেঞ্জেস রয়েছে এই আর্থকুয়েক মোকাবেলাতে। তাহলে দুটোই কিন্তু কনটেন্ট এখানে রয়েছে। এবার বলছে ডিসকাস ভেরিয়াস অ্যাসপেক্ট। তো এটার উপরে একটা 15 মার্কসের অ্যান্সার লিখবে, 3 পেজের অ্যান্সার। এটা লিখে আমাদের ওয়েবসাইটে তোমরা সাবমিট করে দেবে। আমরা কিন্তু ইভ্যালুয়েট করে তোমাদেরকে জমা করে দেবো। এবং এর সাথে আমি বলে রাখি যে এই কনটেন্টটা বেঙ্গলি প্লাস ইংলিশ আমাদের ওয়েবসাইটে গেলে তোমরা পেয়ে যাবে ডিপ অ্যানালাইসিসে। তার সাথে প্রিলিমসের যে টপিকগুলো আজকের জন্য ইম্পোর্টেন্ট ছিল দ্য হিন্দু নিউজ পেপারে সেগুলো প্রিলিমস বাইটসে কভার করা হয়েছে এবং এডিটোরিয়ালের কিন্তু এডিটোরিয়াল এক্সপ্লেন্টে কভার করা হয়েছে। এগুলো বেঙ্গলি প্লাস ইংলিশে আমাদের ওয়েবসাইটে এবং ভিডিও অ্যানালাইসিস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। তো আশা করি তোমাদের প্রিলিমস প্রিপারেশন খুবই ভালো চলছে। অল দ্য বেস্ট স্টুডেন্ট। থ্যাংক ইউ।